ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব পজিটিভ ভার্ব, যার বাংলা প্রযোজক ক্রিয়া। আমরা এই চ্যাপ্টারটা বেশি আলোকপাত করতে চাচ্ছি এই কারণে যে এই চ্যাপ্টারে যে মেক, হ্যাভ এবং গেটের ব্যবহার আছে সেই ব্যবহারটা কিন্তু আমরা প্রায় স্পোকেন ইংলিশে এবং রাইটিং স্কিলে ব্যবহার করি। অর্থাৎ এই যে ইউজটা কেন হয়, কী করানো হয় এবং কখন ব্যবহার করতে হয়, সেই জন্য কিন্তু পজিটিভ ভার্বের এই চ্যাপ্টারটা কিন্তু আজকে আমরা পুরোটা ক্লাস কিন্তু দেখার চেষ্টা করব। প্রথমে বলি যে পজিটিভ ভার্ব কি। কজ মানে কি? কজ মানে হচ্ছে কারণ। অর্থাৎ পজিটিভ যদি আমরা বলি যে মূল কথাটা কি, কজ। কজ মানে কি? কারণ। অর্থাৎ যে ক্রিয়া ব্যবহার করে আমরা কোনো কাজ যখন সেটা সম্পন্ন হয় সেটা করার চেষ্টা করি, সেটার কারণ তৈরি করি। অর্থাৎ এখানে একটা জিনিস বোঝার আছে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কাউকে দিয়ে তার কোনো কাজ করিয়ে নেয়, আবার বলছি, যখন কোনো ব্যক্তি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, ওই যে কোনো কাজ কাউকে দিয়ে করে নিচ্ছে এবং সেই কাজটা করার পিছনে আর একজন ব্যক্তিকে সে ব্যবহার করছে, তখনই কিন্তু যে ভার্বগুলো ব্যবহার করা হবে সেই বাক্যে সেটাকে বলবো কিন্তু পজিটিভ ভার্ব। অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে কারণ ঘটায় যে ভার্বগুলো কোনো কিছু সম্পন্ন করতে গেলে সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যে পজিটিভ ভার্বগুলোকে আমরা কীভাবে শুরু করব আর কিভাবে মনে রাখার চেষ্টা করব। দেখো, মনে রাখার পদ্ধতি কিন্তু সেটা কিন্তু আমরা যে কোনো গ্রামার বইতে আমরা দেখতে পারি যে তাদের যে চিন্তাভাবনা সেভাবে কিন্তু সাজানো থাকে। কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে এমনভাবে পজিটিভ ভার্বের ক্লাসটা শিখব যাতে করে আমাদের পজিটিভ ভার্ব সম্বন্ধে কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়, এবং তার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। দেখো, এখানে আমি দুটো শ্রেণীবিভাগ করেছি। সেই শ্রেণীবিভাগে আমি কিছু বাংলা বাক্য লিখেছি। সেই বাংলা বাক্যগুলো পড়লেই বা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে পজিটিভ ভার্বের বাংলা বাক্যগুলো হয় বা বলতে হয় বা লিখতে হয়। তো প্রথমে দেখতে পাচ্ছ আপনাকে লেখা আছে অ্যাক্টিভে আমরা লিখেছি একটা কথা যে সে আমাকে দিয়ে কাজ করায়। সে আমাকে দিয়ে কাজ করায়, তাহলে বলতেই পারি আমি কাজ করি আর কাউকে দিয়ে কাজ করায়, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে সে কিন্তু নিজে কোনো কাজ করছে না, সে আমাকে ব্যবহার করছে কাজটা সম্পন্ন করার জন্য। তো এখানে এই যে যাকে দিয়ে কাজটা করানো হয়, এই কথাটা দ্বারা, এই যে আমাকে দিয়ে, আমার দ্বারা, তোমাকে দিয়ে বা তার দ্বারা কাজটা করে, এই যে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক কথাটা যদি উল্লেখ থাকে বাক্যে, তাহলে বুঝতে হবে সেই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। অর্থাৎ এখানে যে মূল সাবজেক্ট আমরা যদি ধরি যে সে, এখানে আমরা দেখতে পাচ্ছি সে কাউকে ফোর্স করছে, অ্যাকচুয়ালি সে কিন্তু মুখ্য। কিন্তু বাক্যের অর্থ সাপেক্ষে যদি আমরা বাক্যের অর্থে যাই, তাহলে কিন্তু এখানে মূল যে সাবজেক্ট সে কিন্তু আমি হচ্ছে, অর্থাৎ মূল কাজটা কিন্তু আমি করছি। কিন্তু এই পুরো কাজটা সম্পন্ন করার জন্য সে কিন্তু বাক্যে এসে, অর্থাৎ সে এখানে ইউজ করছে, কাউকে ব্যবহার করছে, আমাকে ব্যবহার করছে কাজটা সম্পন্ন করার জন্য। এই যে পদ্ধতি হলো যে কেউ একজন কারণ হচ্ছে কোনো কাজ সম্পন্ন করার জন্য, তখন সেটা কিন্তু পজিটিভ ভার্ব হচ্ছে। তো পজিটিভ ভার্বের অ্যাক্টিভ হয় এবং পজিটিভ ভার্বের প্যাসিভ হয়। প্যাসিভ এবং অ্যাক্টিভ জিনিসটা কি, যে কর্তা যাকে দিয়ে কাজটা করায় সে যদি উল্লেখ থাকে সেটা অ্যাক্টিভ হবে। এবং দেখো, সে কাজটি করিয়ে নিল, এখানে কিন্তু কোনো কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে সে তার নাম কিন্তু উল্লেখ নেই, জাস্ট সে কাজটা করিয়ে নিল। কাজটা কিন্তু বুঝতে পারছো যে কাজটা কিন্তু এখানে কারোর দ্বারা কিন্তু সম্পূর্ণটা হয়েছে বা হলো, সেটা কিন্তু যার দ্বারা হলো তার নাম কিন্তু উল্লেখ নেই, যেটা এখানে কিন্তু উল্লেখ ছিল। দ্বিতীয় বাক্য দেখো, আমি স্যারকে দিয়ে অঙ্কটা করিয়ে নেব। অর্থাৎ আমার একটা অঙ্ক বেঁধে গেছে, আমি সেই অঙ্কটা এবার করিয়ে নেব। কিন্তু অঙ্কটা করাতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে কিন্তু স্যারকে বলতে হবে বা স্যারকে বলতে হবে স্যার আপনি অঙ্কটা করিয়ে দিন। তো সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা করানোর পিছনে বা অঙ্কটা সলভ করার পিছনে আমি কিন্তু নিজে করতে পারছি না, কাউকে ব্যবহার করছি না, স্যারকে ব্যবহার করছি। তো এই যে স্যারকে ব্যবহার করছি, তো এই যে ব্যবহার করে কারোর মাধ্যমে যে কাজটা করিয়ে নেওয়া, সেটা কিন্তু কী হলো, অ্যাক্টিভ হলো। অর্থাৎ যাকে দিয়ে করছি সে বাক্যে ব্যবহৃত হয়েছে।
দেখো এই বাক্যটা যদি প্যাসিভে থাকে আমি অঙ্কটা করিয়ে নেব, দেখতে পাচ্ছ আমরা নিশ্চয়ই আমি অঙ্কটা যখন করিয়ে নেব সেখানে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না যে যাকে দিয়ে করানো হচ্ছে তার নামটা কিন্তু এখানে ব্যবহার করা থাকবে না বা যাবে না। অর্থাৎ সেখানে যদি তার নাম ব্যবহার করা না থাকে তাহলে সেটা কি হবে, প্যাসিভ হবে। আমি অঙ্কটি করিয়ে নেব অর্থাৎ এই কথাটার মধ্যে কিন্তু দেখানো যাচ্ছে যে এখানে কাউকে দিয়ে কিন্তু কাজটা করিয়ে নেব, অর্থাৎ আমি নিজে পারবো না, কাউকে দিয়ে করিয়ে নেব, অর্থাৎ তার নামটা কিন্তু উল্লেখ নেই, তাই কিন্তু এটা প্যাসিভ হয়েছে। 3 দেখো লেখা আছে তোমরা মিস্ত্রি দিয়ে রং করিয়েছো। তো এই যে রং করিয়েছো, মনে করো আমি এটাকে বললাম যে কোনো বাড়িটি রং করিয়েছো। এই যে বাড়িটা রং করানো হলো, রং করাটা কাকে দিয়ে হলো না মিস্ত্রিকে দিলাম। অর্থাৎ তোমরা কিন্তু নিজেরা কিন্তু রং করোনি, রংটা করলো কি না মিস্ত্রি করলো, কারণ রং করা তো আমরা করি না, রঙের কাজ পেইন্টাররা করে। তো এখানে যে মিস্ত্রিকে আমি ব্যবহার করলাম তার নামটা এখানে উল্লেখ আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ। অর্থাৎ পজিটিভ বাক্যগুলি কিন্তু এইভাবেই কিন্তু সাজানো হয়। তোমরা রং করিয়েছো, এখানে কিন্তু যাকে দিয়ে রং করো তার নাম কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। তো এই অ্যাক্টিভ এবং প্যাসিভ কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পজিটিভ ভার্বের ব্যাপারটা শিখতে গেলে। এখানে আমরা পজিটিভ ভার্বের যে গঠনটা হয়, বেসিক যে গঠনটা হয় সেটা কিন্তু আমরা জানতে পারলাম। এবার আমরা দেখে নিই যে পজিটিভ ভার্বের যে ক্লাসিফিকেশনটাগুলো হয়, যে মেক হ্যাভ গেট কখন বসে আর কখন বসে না, কখন আনতে হয়, সব ক্ষেত্রে কি মেক হ্যাভ গেট আসে নাকি আসে না, সেই ব্যাপারটা কিন্তু এবার আমরা দেখে নেব। এবার আমরা কতগুলি বাংলা বাক্য দেখব। সেই বাংলা বাক্যর মাধ্যমে আমাদের মধ্যে একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে কখন মেক হ্যাভ গেট এই ধরনের পজিটিভ ভার্বগুলোকে ব্যবহার করতে হয় এবং কখন করতে হয় না। অর্থাৎ আমরা এর থেকে এই বাক্যগুলোর মাধ্যমে একটা যে ক্লিয়ারিটি পাবো সেটা কি, যে কোন প্রকার ভার্বগুলো দিয়ে অ্যাকচুয়ালি পজিটিভ ভার্বগুলো তৈরি করা যায় বা পজিটিভ ভার্বের ব্যবহার করা যায়। দেখো প্রথমে লেখা আছে মা ভাত খায়। দেখো যে ভাত খায় তার কথাই কিন্তু প্রথমে কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ এই খাওয়া কাজটা কে করছে না মা করছে, মা নিজে খাচ্ছে। তো নিজে খেলে আমরা জানি নিজে খেলে তার ক্রিয়াটা হচ্ছে ইট, তাই না? মা শিশুটিকে ভাত খাওয়ায়, এটা যখন বলছি তখন কিন্তু সে নিজে খাচ্ছে না, সে কাউকে খাওয়াচ্ছে, অর্থাৎ এই শিশুটিকে মা খাইয়ে দিচ্ছে বা খাইয়ে দেয়। তো এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, মা নিজে ভাত খায় আর মা কাউকে খাইয়ে দেয়, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন কাউকে খাইয়ে দেয় তখন সেটা কি হয়, কাউকে খাওয়ালে ফিড হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একই খাওয়া আমি কিন্তু দুটোভাবে কিন্তু ব্যবহার করলাম, একটা হচ্ছে নিজে খাওয়া, একটা কাউকে খাইয়ে দেওয়া। নিজে খেলে হবে ইট, কাউকে খাইয়ে দেওয়া হচ্ছে ফিড। নিজে যখন খাচ্ছে সেখানে কিন্তু এটা কিন্তু কোনো পজিটিভ নয়, কারণ এখানে নিজের কাজ নিজে করছি, কাউকে আমি কিছু করছি না বা কাউকে কিছু করতে বাধ্য করছি না বা কাউকে দিয়ে কিছু করাচ্ছি না। কিন্তু দ্বিতীয় বাক্যে মা কিন্তু যেহেতু নিজে করছে না কাউকে দিয়ে করাচ্ছে, তাই কিন্তু এই বাক্যটা কিন্তু হলো পজিটিভ ভার্ব। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম যে পজিটিভ ভার্ব দু প্রকারের, একটা হচ্ছে পজিটিভ এবং নন পজিটিভ। ওকে, তাহলে পজিটিভ ভার্ব কখন শিখলাম, পজিটিভ এবং নন পজিটিভ। তাহলে এই যে মা ভাত খায় এই বাক্যটা কিন্তু যেহেতু মা নিজে কোনো কাজ করছে না, অর্থাৎ নিজে কাজ করছে, কাউকে দিয়ে কাজ করাচ্ছে না, অর্থাৎ এই বাক্যটা আমরা কি দেখতে পাচ্ছি, মা নিজে কাজ করছে, কাউকে দিয়ে কাজ করাচ্ছে না, তাই এটা হবে নন পজিটিভ। ওকে, এটা হবে নন পজিটিভ। কিন্তু মা শিশুটিকে ভাত খায়, এটা হচ্ছে ফিড নামক একটা আলাদা ডু ভার্ব পেলাম, তাকে কি বলবো আমরা, পজিটিভ বলবো। কেন পজিটিভ বলবো, কারণ এই কাজটা কাউকে দিয়ে করানো হচ্ছে, অর্থাৎ কাউকে করতে বাধ্য করা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আর কি শিখতে পারলাম, দেখো ইট নামক যে ডু ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ডু ভার্বটা দেখতে পাচ্ছি ইট, এর একটা পজিটিভ রূপ আছে, সেটা কি না ফিড। ইটের একটা পজিটিভ ফর্ম কি ফিড। তাহলে ইটের যেমন পজিটিভ রূপ হচ্ছে ফিড, আমরা কিন্তু যখন কোনো বাক্য করতে যাব এই বাক্যগুলোতে কিন্তু আমরা কিন্তু মেক হ্যাভ এবং গেটের ব্যবহার করব না। কেন করব না, কারণ মেক হ্যাভ গেটের তখনই ব্যবহার করতে হয় যদি কোনো ডু ভার্বের এরকম কোনো পজিটিভ ভার্ব না থাকে, অর্থাৎ এরকম যখন রূপ থাকে না একমাত্র তখনই কিন্তু এই মেক হ্যাভ বা গেটের ব্যবহারগুলো করতে হয়। তাহলে ইটের যেহেতু ফিড নামক পজিটিভ ফর্মটা আছে, তাই আমি এই বাক্যটা করার সময় ফিড ব্যবহার করে কিন্তু বাক্যটা করার চেষ্টা করব, আমি কিন্তু মেক হ্যাভ বা গেট কিন্তু করব না। আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটা কি,
সে দৌড়ায়। লক্ষ্য করো, সে দৌড়ায়, তাহলে দৌড়ানো ইংরেজি কি? দৌড়ানো ইংরেজি কিন্তু রান। দৌড়ানো ইংরেজি হচ্ছে রান। সে কুকুরটিকে দৌড় করায়। দেখো পরে এর সাথে কোরিলেট করে প্রত্যেকটা করছি, প্রত্যেকটা বাক্যের সাপেক্ষে কোরিলেটেড ভাবে বাক্যগুলো আছে। সে কুকুরটিকে দৌড় করায়, এই বাক্যটা আমরা কি দেখতে পাচ্ছি? সে কিন্তু নিজে দৌড়াচ্ছে না, সে কাউকে বাধ্য করছে দৌড়াতে। ঠিক কে বাধ্য হচ্ছে? না কুকুরটিকে বাধ্য করছে। যাকে পড়ছে তাহলে কি তার দৌড়ানোর কারণটাকে, এই কুকুরটা যে দৌড়াচ্ছে তার কারণটা হচ্ছে সে, অর্থাৎ এখানে সে কাজ করছে, দৌড় করাচ্ছে কাকে দিয়ে? কুকুরটিকে দিয়ে। তাহলে এই রান নামক শব্দটা আমরা ব্যবহার করলাম কি? সে নিজে দৌড়ানোর ক্ষেত্রে। আবার কুকুরটিকে যখন দৌড় করানো হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু রানের ব্যাপারটা করব। সেই এই রান ভাবটা কি হবে না, এই রানটার পরে কিন্তু যে কোনো অবজেক্ট থাকে না, তা রানটার পরে কোনো অবজেক্ট নেই বলে রানটা তখন হবে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু এখানে যখন সে কুকুরটিকে দৌড় করায়, অর্থাৎ হি রানস দ্য ডগ, এই কথাটা বলার পর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা অবজেক্ট পাবো যাকে করাচ্ছে সে, তখন কিন্তু এই রানটার পর কী হবে না ট্রানজিটিভ হবে। আমরা কিন্তু এখান থেকে আর একটা জিনিস শিখতে পারলাম, একটু আগে শিখলাম পজিটিভ এবং নন পজিটিভ ভার্ব, আর এক জায়গায় শিখতে পারছি যে কিছু ডু ভার্ব যারা ট্রানজিটিভ রূপে বসতে পারে আবার ইনট্রানজিটিভ রূপে বসতে পারে। অর্থাৎ সকর্মক এবং অকর্মক দু ধরনের ক্রিয়া আছে। যখন যে ক্রিয়াগুলো যেমন রান, গো, ওয়াক, তারপর স্লিপ, এই শব্দগুলো কিন্তু বয়েল, এই শব্দগুলোর পরে যদি কোনো অবজেক্ট ব্যবহার করা হয় না তখন সেটা কিন্তু ইন্টারজেটিভ রূপে থাকে। অর্থাৎ কর্তা নিজে যখন যে কাজগুলো করে, এই ডু ভার্বগুলো ব্যবহার করে যখন কাজ করে তখন তারা ইন্টারজেটিভ বা অকর্মক রূপে থাকে। কিন্তু পজিটিভ বাক্য যখন হবে, যদি আমরা এই রান, বয়েল, গো, ওয়াক ইত্যাদি শব্দগুলোকে যখন আমরা ব্যবহার করাই তখন কিন্তু সেটা কিন্তু ট্রানজিটিভ আকারে থাকবে। এই ব্যবহারটা কিন্তু আমরা শিখতে পাচ্ছি। এখানেও কিন্তু আমরা মেক, হ্যাভ এবং গেটের ব্যবহার করব না। তো মেক, হ্যাভ, গেট কিন্তু সব জায়গায় যে ব্যবহার করতে নেই, করা যায় না, সেটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু ক্লিয়ারিটি পাচ্ছি। আমরা পরের দিকে যাব, আমি খবরটি জানি। তাহলে আমি খবরটি জানি মানে কি? আই নো দ্য নিউজ। আই নো দ্য নিউজ। সে আমাকে খবরটি জানালো। সে আমাকে খবরটি জানালো। এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, সে আমাকে খবরটি জানালো, এই বাক্যটাই কিন্তু আমি নিজে কিন্তু খবরটা কিন্তু জানলাম না, কেউ আমাকে খবরটা জানতে সাহায্য করলো। ওকে, তাহলে কারোর দ্বারা কিন্তু আমি খবরটা জানলাম, আমি কিন্তু নিজে কিন্তু খবরটা জানলাম না, কারোর দ্বারা জানলাম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই জানা কাজটা কিন্তু হওয়ার পিছনে আরেকজন রয়েছে, এটা কিন্তু পজিটিভ আকারে আছে। তাহলে প্রত্যেকটা ক্রিয়া, প্রত্যেকটা যে বাক্য দেখতে পাচ্ছি তার কিন্তু দুটো ভাগ। পজিটিভ ভাবের ভিতরে কটা ভাগ হলো? দুটো ভাগ, একটা হচ্ছে পজিটিভ এবং একটা নন পজিটিভ। এবং পজিটিভ এবং নন পজিটিভের পরে কিন্তু আরও কিছু ব্যবহার আসছে। কী ব্যবহার শিখতে পাচ্ছি? এখানে যেমন শিখতে পারলাম রানটা হচ্ছে এটা ইনট্রানজিটিভ, কিন্তু রানের পরে এখানে একটা অবজেক্ট থাকার জন্য সেটা ট্রানজিটিভ। অর্থাৎ এই যে ব্যবহারগুলো এটা কিন্তু মিশ্রিত একটা ব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাংলা বাক্যগুলোতে। এরপরে যখন আমরা দেখব পরের যে ক্লাসিফিকেশন, সেটা কিন্তু আমরা ডিস্টিংক্ট কিন্তু করতে পারবো। আই নো দ্য নিউজ, সে আমাকে যখন খবরটি জানালো তখন এটার ইংলিশটা কী হবে? হি ইনফর্মড মি দ্য নিউজ। ঠিক আছে, হি ইনফর্ম মি দ্য নিউজ, অর্থাৎ সে আমাকে খবরটি জানালো। তো এখানে নিজে জানার ক্ষেত্রে আমি কি ব্যবহার করলাম? নো নামক ভাবটা ব্যবহার করলাম। এবং কেউ যখন কোনো খবর কাউকে জানায় তখন সেটা কি হয় না ইনফর্ম হয়। তো ইনফর্ম কথাটা যখন ব্যবহার করছি, এই ইনফর্মটা কিসের রূপ থেকে এসছে না নো থেকে আসছে। অর্থাৎ নোটা হচ্ছে একটা নন পজিটিভ ভার্ব, তার একটা ফর্ম হচ্ছে পজিটিভ ফর্ম, সেটা কি না ইনফর্ম। তো এই বাক্যটা কিন্তু করার সময় আমরা কিন্তু মেক, হ্যাভ বা গেটের ব্যবহার করব না। নোয়ের যে পজিটিভ রূপটা ইনফর্ম সেটা কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে। তারা পাখি দেখলো, তাহলে তারা নিজেরা পাখি দেখলো। নিজে যখন পাখি দেখা হয় তখন সেটা কি হয়? নিজেরা দেখলে হয় সি হয়, তাই তো? নিজে দেখলে সি। এবার পাখি দেখলো মানে কি? সেটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ দে স দ্য বার্ড বা এ বার্ড। তুমি আমাকে পাখি দেখালে, অর্থাৎ তুমি আমাকে পাখি দেখাতে সাহায্য করলে, অর্থাৎ আমি যে পাখিটা দেখলাম সেটা কিন্তু তোমার দ্বারাই হলো। অর্থাৎ এখানে কিন্তু আমরা কিন্তু সি ব্যবহার করব না, এখানে কিন্তু দেখাতে বলতে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করব শো ব্যবহার করব। ঠিক আছে, কী ব্যবহার করব? শো। অর্থাৎ কেউ যখন কাউকে কিছু দেখায় বা প্রদর্শন করে
যার জন্য অন্য কেউ দেখতে পারে, তখন সেটা কিন্তু শো হয়। এটা দেখতে পাচ্ছি এখানে মূল ক্রিয়াটা কিন্তু যেটা শিখেছিলাম প্রথমে, সি শিখেছিলাম, তার কিন্তু একটা রূপ শিখলাম কিন্তু শো, অর্থাৎ সিটা হচ্ছে নন পজিটিভ, এটা কিন্তু নন পজিটিভ ভার্ব এবং শোটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। 9 নম্বর যেটা আছে, সে রাজুকে দিয়ে কাজটা করায়, এখানে কিন্তু আমাদেরকে জানতে হবে, যেটা আমরা একটু আগে যে এক্সাম্পলগুলো দেখলাম, সেখানে কিন্তু রাজুকে দিয়ে যখন কাজটা করাচ্ছে, এই কাজটা কিন্তু করার ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু কোনো ফর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কাজ করার ক্ষেত্রে ডু ভার্বের কিন্তু কোনো পজিটিভ ভার্বের আমরা কিন্তু ব্যবহার দেখি না। তো সেখানে আমরা কি করব, ডু ভার্বের যেহেতু কোনো বা ওয়ার্কের যেহেতু কোনো পজিটিভ ফর্ম নেই, তখন কিন্তু আমরা মেক বা হ্যাভ বা গেট এটা কিন্তু ব্যবহার করা আমরা কিন্তু শুরু করব। ঠিক আছে, তাহলে কখন আমরা মেক, হ্যাভ এবং গেটে ব্যবহার করলাম, যখন আমরা দেখব যে কোনো ডু ভার্বে তার কোনো এরকম কোনো পজিটিভ ফর্ম নেই, বা একই রকম ভার্বে তার পজিটিভ ফর্ম এবং নন পজিটিভ ফর্ম এরকম নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা মেক, হ্যাভ এবং গেটের ব্যবহার করব। তাহলে আমরা কি করে মনে রাখবো কখন মেক, হ্যাভ, গেট ব্যবহার করতে হবে? এই ফর্মগুলো যদি আমরা আলাদা করে মনে রাখি, যেগুলোর পজিটিভ এবং নন পজিটিভ ফর্ম আছে বা যাদের একই রূপ দিয়ে দুটো করে ব্যবহার করা যায়, সেটা খুবই কম সংখ্যক, সেটা মনে রাখলে বাকি যত ভাব থাকবে তাদেরকে সাথে আমরা মেক, হ্যাভ, গেট ব্যবহার করব। আশা করি জিনিসটা কিন্তু আরও কিন্তু ক্লিয়ার হলো। নাম্বার 1, দ্য ভার্বস হুইচ হ্যাভ বোথ পজিটিভ অ্যান্ড নন পজিটিভ ফর্মস। কিছু ভার্বের যাদের পজিটিভ এবং নন পজিটিভ দুটি রূপই দেখতে পাওয়া যায়, সেই ভার্বগুলোকে আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। যাদেরকে পজিটিভ ভার্বে এবং নন পজিটিভ ভার্বে আলাদা আলাদাভাবে আমরা প্রয়োগ করতে পারি, তাদের দুটো রূপই আলাদা। যেমন সির যদি আমরা দেখতে পাই যে সি একটা নন পজিটিভ ভার্ব, এর যে পজিটিভ ফর্ম সেটা হবে শো। ইট মানে খাওয়া, এর যে পজিটিভ ফর্ম সেটা হবে ফিড। সেই লিস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লিস্টগুলো কিন্তু তোমরা পড়ে মুখস্থ করবে। এই লিস্টগুলোই কিন্তু বেসিক যে পজিটিভ এবং নন পজিটিভ ফর্ম সেটা কিন্তু আমরা কিন্তু ক্লিয়ার পেয়ে যাব। দ্বিতীয় যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, দ্য ভার্বস হুইচ আর বোথ ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ, অর্থাৎ যে ভার্বগুলো সাধারণ অর্থে আমরা যখন ট্রান্সলেশন করি তাদেরকে আমরা ইন্ট্রানজিটিভ অর্থাৎ অকর্মক্রিয়া রূপে ব্যবহার করি, যাদের কাছে কোনো অবজেক্ট থাকে না, কিন্তু তাদেরকে যখন আমরা পজিটিভ রূপে ব্যবহার করি তারা কিন্তু প্রত্যেকের ট্রান্সজিটিভ রূপে ট্রান্সফার হয়, অর্থাৎ তাদের প্রত্যেকের কিন্তু একটা করে অবজেক্ট থাকে। অর্থাৎ সেই প্রকার ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রকার ভার্বগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, এবং এই প্রকার ভার্বগুলো কিন্তু আমাদেরকে ট্রান্সজিটিভ এবং ইন্ট্রানজিটিভ উভয় প্রকারে কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা 1 নম্বরে যেটা দেখতে পেলাম যে পজিটিভ এবং নন পজিটিভ এই যে ভার্বগুলো তাদের রূপটা দেখতে পেলাম, এবং আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে ট্রান্সজিটিভ এবং ইন্ট্রানজিটিভ দুটোভাবে কিন্তু আমরা এই ভার্বগুলো কিন্তু আলাদা কিন্তু যদি মুখস্থ করে রাখি, তাহলে কিন্তু 3 নম্বর দাগে যে বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করবো, 3 নম্বর দাগে যেটা আছে সেটা কিন্তু ইজিলি আমরা করতে পারবো। অর্থাৎ কী লেখা আছে, দ্য ভার্বস হুইচ হ্যাভ নান অফ অ্যাবভ, অর্থাৎ যে ভার্বগুলোর উপরে কোনো ফর্ম নেই, ঠিক আছে, নান অফ অ্যাবভ ফর্মস অ্যান্ড টেক মেক, হ্যাভ অ্যান্ড গেট টু ফর্ম এ পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ যে ভার্বগুলো উপরের দুটো রূপের একটাও রূপ নেই, এবং যে ভার্বগুলো বাক্য যখন আমরা ব্যবহার করি, বাক্য যখন আমরা তৈরি করি পজিটিভ রূপে যখন থাকে, সেক্ষেত্রে যখন আমরা যখন ব্যবহার করি তখন আমাদেরকে মেক, হ্যাভ, গেট আনতে হয়, এবং আর একটা ভার্ব আছে যার নাম হচ্ছে লেট, সেটাও আমাদেরকে আনতে হবে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। অর্থাৎ এই 3টে বিষয় যদি আমরা পজিটিভ সম্বন্ধে মনে রাখি, তাহলে কিন্তু পজিটিভ ভাব সম্বন্ধে পুরো জিনিসটা কিন্তু বেসিক আইডিয়া ক্লিয়ার হবে। এবার আমরা দেখব যে ফরমেশন, অর্থাৎ ফরমেশন তৈরি করব। আমরা ফরমেশন তৈরি করব কিসের উপরে, আমরা ফরমেশন শিখব কিসের উপরে, একমাত্র 3 দাগে যে দেখতে পাচ্ছি সেই 3 দাগের যে ভার্বগুলো দিয়ে আমরা যেখানে আমরা মেক এবং গেটের একমাত্র 3 দাগে যে ভার্বগুলো ব্যবহার হচ্ছে, অর্থাৎ মেক, হ্যাভ, গেট কী করে কখন ব্যবহার করা হয়, যেটা নিয়ে আমাদের ম্যাক্সিমাম স্পোকেন ইংলিশ বা রাইটিং ইংলিশ তৈরি হয়েছে, সেইগুলো কিন্তু এবার আমরা দেখে নেব। অর্থাৎ সেই ফরমেশনটাগুলো আধা করে আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে, যে ফরমেশনগুলো কিন্তু আমাদের 1 নম্বর এবং 2 নম্বর দাগে মুখস্থ করার কোনো প্রয়োজনই হলো না। চলো এবার আমরা তাদের সেই ফরমেশনগুলো দেখে নিই। মেক, হ্যাভ এবং গেট, যেটা আজকে আমাদের ক্লাসের মুখ্য বিষয় ছিল, সেই বিষয়টা সম্বন্ধে এবার আমরা ডিটেলসে জানব। মেক, হ্যাভ এবং গেট যখন আমরা এই ব্যাপারটা শিখব,
এই ব্যবহারটা কিন্তু দুটি বিষয়ের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। সেই বিষয়টা কিন্তু প্রথমে আমি বলেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য এবং একটা প্যাসিভ বাক্য। অর্থাৎ যেখানে কর্তা নিজে থাকে, অর্থাৎ কর্তা নিজে প্রত্যেকটা বাক্যে অ্যাক্টিভ প্যাসিভে দুটোই থাকে। অর্থাৎ যাকে দিয়ে কাজটা করানো হয় সে যদি অ্যাক্টিভে থাকে তখন এই মেক হ্যাভ গেটে ব্যবহার করতে হয় এবং সেই বাক্যটা অবভিয়াসলি অ্যাক্টিভ হবে। যাকে দিয়ে কাজটা করানো হয় সে যদি বাক্যে উজ্জ্ব থাকে, না ব্যবহার হয়, তখন কিন্তু সেখানে মেক এবং হ্যাভ এবং গেটের যে ব্যবহারটা হবে সেটা প্যাসিভে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই যে অ্যাক্টিভ সেন্টেন্স হলে, অর্থাৎ যাকে দিয়ে কাজ করানো হয় সে যদি বাক্যে থাকে তাহলে তার যে বৈশিষ্ট্যগুলো সেটা কেউ দেখে নিই। মেক, হ্যাভ এবং গেট তিনটিকেই বসানো যাবে। অর্থাৎ এই ধরনের বাক্য করতে গেলে আমরা মেকে ব্যবহার করতে পারি, হ্যাভে ব্যবহার করতে পারি এবং গেটের ব্যবহার করতে পারি। এবং তিনটেই কিন্তু টেন্স অনুসারে বসবে। অর্থাৎ এরা যেহেতু সাবজেক্টের পরে বসে, তাই এরা যখন বাক্যে বসবে একদম টেন্স যেমন করে হয়, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার, যেমন করে যে আমরা ফরমেশনগুলো করি তখন কিন্তু এরা কিন্তু সেই রূপে কিন্তু বসবে। অর্থাৎ এরা কিন্তু মেইন ভার্ব রূপে কিন্তু সেটা কাজ করে। দ্বিতীয় নম্বর হচ্ছে মেক, হ্যাভ এবং গেটের পর V1 ভার্ব বসে। অর্থাৎ অ্যাক্টিভ বাক্য হলে, পয়েন্ট টু বি নোটেড, অ্যাক্টিভ বাক্য হলেই কিন্তু এদের পরে কিন্তু V1 অর্থাৎ মূল ভার্ব রূপে ভার্ব বসবে, যে ভার্বের সাথে ইডি, ইএন, আইএনজি বা এস বা ইএস কোনো রূপ বসবে না। অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, এরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেখানে মূল ভার্ব রূপে কাজ করে। অর্থাৎ একটা যে টেন্সে আমি যখন ব্যবহার করছি টেন্স অনুসারে কিন্তু এরা কিন্তু বসে। অর্থাৎ পরে কিন্তু গিয়ে কোনো V1 বা অন্য কোনো যে এস বা এস, আইএনজি কিচ্ছু কিন্তু বসে না। তাই এদের পরে কি বসে না, V1 ভার্ব বসে। 3 নম্বর কি, মেক, হ্যাভ এবং গেটের মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে গেট। গেটের পরে ব্যবহারে, গেটের যে ব্যবহারটা আমরা করবো সেখানে আলাদা করে 2 + V1 বসে। অর্থাৎ V1 ভাবটাই বসবে কিন্তু তার আগে একটা 2 বসে যাবে। এই তিনটে বৈশিষ্ট্য কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সে বসে। এটা কিন্তু কোনো গ্রামার বইতে কিন্তু ওরকমভাবে ডিটেলসে দেওয়া নেই। এটা কিন্তু জাস্ট জিস্ট তুলে তোমাদের বোঝানো হচ্ছে, যাতে করে তোমরা দেখলেই বুঝতে পারো যে কখন আমরা মেক, হ্যাভ, গেট V1 রূপে বসাবো বা V3 রূপে বসাবো। অর্থাৎ কখন কোনটা অ্যাক্টিভ হবে তাদের যে ব্যবহারটা সেটা কিন্তু আলাদা করে আমরা বুঝতে পারবো। তো এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখে নিই অ্যাক্টিভ সেন্টেন্সের উপরে, যেখানে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাক্টিভে এদের কীভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে কিন্তু অবশ্যই এদের যে ফরমেশনটা, যে বেসিক যে ফরমেশনটা, সেটা কিন্তু এবার আমরা দেখে নেব। এবার আমরা মেক, হ্যাভ এবং গেটের যে ফরমেশনগুলো আছে অ্যাক্টিভ সেন্টেন্সে সেটা এবার দেখে নেব, তারপর তার এক্সাম্পল আমরা দেখব। প্রথমে আছে মেকের ব্যবহার। সাবজেক্টের পরে মেক, মেক্স, মেড, হ্যাভ বা হ্যাজ মেড, উইল মেক, অ্যামেজার, ওয়াজার প্লাস মেকিং প্লাস অবজেক্ট প্লাস V1। এখানে আমরা যে অবজেক্টটা প্রথমে ব্যবহার করেছি সেটা কিন্তু একটা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, এটা কিন্তু একটা ইনডিরেক্ট অবজেক্ট বা এটা ব্যক্তিবাচক অবজেক্ট। এটা হচ্ছে সেই অবজেক্ট যাকে দিয়ে এই কর্তা, এই যে সাবজেক্ট যাকে দিয়ে সে কাজটা করায় সে হচ্ছে এই অবজেক্ট। এরপর দেখো একটা V1 ভার্ব আছে, কারণ মেকের পরে V1 ভার্ব বসে। এরপরে আর একটা অবজেক্ট থাকবে, এই অবজেক্টটা হবে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক। অর্থাৎ এই ব্যক্তি, এই অবজেক্ট নামক যে ব্যক্তি যে কাজটি করবে সেটা হচ্ছে এই অবজেক্টটা। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট এক্ষেত্রে বাক্যে থাকে, তাই এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। এখানে আমি যতগুলো অবজেক্ট লিখব, প্রথম V1 এর আগে যে অবজেক্টগুলো থাকবে প্রত্যেকটা কিন্তু ব্যক্তি যাকে দিয়ে করানো হয় সেই ব্যক্তি কিন্তু উল্লেখ থাকবে। অর্থাৎ আমি কাউকে দিয়ে যখন কিছু করাবো, সেই যে কাউকে দিয়ে সে হচ্ছে ওই ইনডিরেক্ট অবজেক্ট। মেকের ব্যবহার করলে পরবর্তী ভার্ব সবসময় V1 রূপ বসে, যেটা আমি একটু আগে বললাম, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং এখানে কিন্তু কোনো টু যুক্ত করা যাবে না। ইউজ অফ হ্যাভ ঠিক একইভাবে, মানে আমরা মেকে এবং হ্যাভের বা গেটের যে ব্যবহারগুলো দেখব প্রত্যেকটা ফরমেশনই কিন্তু একই ব্যবহার। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন টেন্সে কিন্তু ব্যবহার করা হচ্ছে, টেন্স অনুসারে কিন্তু এরা পরিবর্তিত হচ্ছে। তো দেখতে পাচ্ছ যে টেন্সের যদি আমরা কোনো টেন্সে যাই, সেক্ষেত্রে সেই টেন্সের যে ব্যবহারটা হবে
সেটা কিন্তু ওই মেক, হ্যাভ এবং গেটের উপরেই কিন্তু অ্যাপ্লাই হবে। পরবর্তী যে V1 ভাবটা আছে তার উপরে কিন্তু কোনো ব্যবহার হবে না, অর্থাৎ সেখানে কিন্তু কোনো টেন্স হবে না। যা টেন্স করার ওই মেক, হ্যাভ বা এবং গেটের উপরেই কিন্তু করতে হবে। তো এখানে আমরা যে ফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রত্যেকটারই একই জিনিস, যে এখানে যতগুলো আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি, এখানে যতগুলো আমরা অবজেক্ট দেখতে পারবো, এই প্রত্যেকটা অবজেক্ট কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ যাকে দিয়ে করানো হচ্ছে সেই অবজেক্ট, তাদের পরে কিন্তু V1 ভার্ব বসে। একমাত্র গেটটা কিন্তু ব্যতিক্রম, কারণ গেটের পরে কিন্তু অ্যাক্টিভে, যে অ্যাক্টিভ সেন্টেন্স হলে গেটের পরে কিন্তু এটা 2 + V1 এটা বসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে একটা বস্তুবাচক কোনো অবজেক্ট থাকতে পারে, যেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলি, সেটা থাকতেই পারে। তো এই বিষয়গুলো কিন্তু, এই ফরমেশন তিনটা কিন্তু মনে রাখবে, মুখস্থ করবে। এই ফরমেশনটা শুধুমাত্র অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব। এবার আমরা এক্সাম্পল দেখে নেব। আমি তাকে দিয়ে কাজ করাই। দেখো এখানে আমি যাকে দিয়ে কাজ করাই, কাজটা হচ্ছে কিন্তু যদি বলি কাজটা কিন্তু একটা ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ বস্তু। যাকে দিয়ে আমি কাজ করাচ্ছি সে কিন্তু এখানে উল্লেখ আছে, তাই এটা কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ এটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে। তো এই যে অ্যাক্টিভে যে বাক্যটা আছে, তো এখানে কিন্তু আমি নিজে প্রথমে বসবো এবং যাকে দিয়ে করাবো সে কিন্তু তাকে সেই রকম করে ব্যবহার করব। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। দেখতে পাচ্ছ এখানে যে মেক কথাটা ব্যবহার করা আছে, তারপরে যাকে দিয়ে করানো হচ্ছে, অর্থাৎ তাকে ইংরেজি কিন্তু হিম, তাকে বসানো হচ্ছে। তারপরে কিন্তু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজ করানোর যে V1 ভাব সেটা কিন্তু ডু বসেছে এখানে। তারপরে কাজটা অ্যাজ এন অবজেক্ট, এটা কিন্তু এখানে বসেছে। আমি তাকে দিয়ে কাজ করিয়েছি। দেখো এটা কিন্তু কোন টেন্সে আছে, করিয়েছি, এটা কিন্তু আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, আগেরটা ছিল হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই এখানে মেক ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ এখানে কিন্তু পজিটিভ ভার্বের যে মেক ব্যবহার করব সেটা কিন্তু আমরা মেকের সাথে কিন্তু সেই পারফেক্ট টেন্সের ব্যাপারটা কিন্তু আমরা করে নেব। অর্থাৎ আমাদের অ্যান্সারটা কি হবে, আই হ্যাভ হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক। এখানে আমি হ্যাভের ব্যবহার করেছি, অর্থাৎ মেক, হ্যাভ এবং গেটের মধ্যে যে হ্যাভ, সেটার ব্যবহারটা আমি প্রথমে করেছি। বিষয়টা কিন্তু দেখে খুব জটিল মনে হতে পারে, কিন্তু তেমন কিন্তু জটিল নয়। এখানে প্রথম যে হ্যাভটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পারফেক্ট টেন্সের যে হ্যাভ আছে সেই হ্যাভ, এবং পরে যে হ্যাভটা দেখতে পাচ্ছ এটা কিন্তু V3 ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে সেই আমাদের যে মেক হ্যাভের যে ভার্ব, সেই হ্যাভটা কিন্তু হচ্ছে এটা এইখানে হ্যাড রূপে বসেছে। কারণ হ্যাভের পরে যখন সে বসে সে কিন্তু V3 রূপে বসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাডের V3 ফর্ম হচ্ছে হ্যাড, তাই কিন্তু এখানে আমরা হ্যাড রূপে তাকে বসিয়েছি। এবং যথারীতি এখানে কিন্তু যে ভাবটা কিন্তু পরে বসেছে সেটা কিন্তু V1 রূপেই বসেছে। তাহলে পারফেক্ট টেন্স হোক বা যে টেন্স হোক না কেন, আমরা সেই ব্যাপারটা কিন্তু এদের সাথে কিন্তু আমরা করব, অর্থাৎ মেক, হ্যাভ এবং গেটের সাথে কিন্তু সেই ব্যাপারটা আমরা করছি। এটা যদি আমরা গেট দিয়ে করতাম তাহলে কি হতো, আই হ্যাভ গট হিম টু ডু দ্য ওয়ার্ক। দেখতে পাচ্ছ এখানে যে হ্যাভের পরে আমরা যখন হ্যাড লিখেছিলাম, ঠিক সিমিলারলি আমরা যখন গট করছি সেক্ষেত্রে কিন্তু গটের পরে কিন্তু আমরা হিম লিখেছি, হিম লেখার পরে টু দিয়েছি, কারণ অ্যাক্টিভে কিন্তু গেট বা গট ব্যবহার করলে সেটা কিন্তু টু দিয়ে করতে হচ্ছে। এই যে হ্যাভ, এই হ্যাভটা কিন্তু পারফেক্ট টেন্সের হ্যাভ, এবং এই যে গট দেখতে পাচ্ছ এটা কিন্তু V3 ফর্ম, অর্থাৎ পারফেক্ট টেন্সের যে গঠন হ্যাভ প্লাস V3, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যেটা হয়, সেই V3 ফর্মটা কিন্তু এখানে গেটটা গট রূপে কিন্তু বসেছে। বাদটা কি কিন্তু যেমন করে আমি ফরমেশন দেখিয়েছি ঠিক তেমন করে কিন্তু সেটা হয়েছে। এবার এটা যদি মেক দিয়ে করতাম তাহলে কি হতো, আই হ্যাভ মেড হিম ডু দ্য ওয়ার্ক। কোনো টু কিন্তু বসবে না, একমাত্র কিন্তু আমরা গেটের ক্ষেত্রে কিন্তু টুর ব্যবহারটা করছি। অন্য হ্যাভের ব্যবহার বা মেকের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কোনো টু ব্যবহার আমরা করছি না অ্যাক্টিভে। আমি স্যারকে দিয়ে অঙ্ক করিয়ে নিলাম। তো এটা কোন টেন্সে আছে, নিলাম মানে কি এটা কোন টেন্স, এটা পাস্ট টেন্সে আছে। এটা তোমরা পাস্ট টেন্সে করতে পারো, সিম্পল পাস্টে করতে পারো, এবং অনেক কেউ চাইলে সেটাকে পাস্ট পারফেক্টও করতে পারো। যাই করো না কেন, মেক, হ্যাভ এবং গেটকে কিন্তু সেই রূপে কিন্তু ব্যবহার করতে হবে। তো প্রথমে মেকের ব্যবহার করছি, তাহলে মেক কীভাবে আসবে, সিম্পল পাস্ট আমরা হিসেবে আমরা করছি। আই মেড স্যার, আমি স্যারকে করলাম। এবার তোমরা টিচারকে বলতে পারো, ঠিক আছে, এখানে টিচার কথা তোমরা উল্লেখ করতে পারো।
সলভ দ্য সাম, দেখো এই সলভটা কিন্তু পাস্ট টেন্সে হবে না, পাস্ট কিন্তু আমরা মেডটাকে কিন্তু পাস্ট টেন্স করে দিয়েছি, অর্থাৎ সলভটা কিন্তু সবসময় কিন্তু এখানে V1 ভাব হবে। স্যারকে দিয়ে কাজটা করাচ্ছি তাই স্যার কিন্তু এখানে উল্লেখ আছে, ওকে, স্যার কিন্তু এখানে উল্লেখ আছে তাই এটা অ্যাক্টিভ হয়েছে, তাই কিন্তু এখানে মেকের ব্যবহার করতে পারছি। অ্যাক্টিভে কিন্তু মেকের ব্যবহার করা যায়, যেটা আমরা দেখলাম। প্যাসিভে কিন্তু কখনোই মেকের ব্যবহার করা যায় না। এটা যদি আমরা হ্যাভ দিয়ে করতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু এখানে হ্যাভের যে পাস্ট ফর্ম কি, হ্যাড, তাহলে আই হ্যাড স্যার সলভ দ্য ম্যাথ, এখানে কিন্তু ভিতরি ফর্ম না, কিন্তু এইটা কিন্তু কখনোই ভিতরি ফর্ম করা যাবে না, এটা কিন্তু পারফেক্ট টেন্স নয়। পারফেক্ট টেন্স হলে হ্যাডের পরেই সলভ কথা থাকতো, কিন্তু এখানে মাঝখানে একটা ব্যক্তিকে আমি ব্যবহার করছি, এবং যেহেতু এটা পজিটিভ ভার্ব তাই এর রূপটা কিন্তু পারফেক্ট টেন্সের মতন হবে না। তাহলে কি করতে হবে, আই হ্যাড সলভ দ্য সাম, আই হ্যাড স্যার সলভ দ্য সাম, আমি স্যারকে দিয়ে অঙ্কটা করিয়ে নিলাম। আই গট স্যার টু সলভ দ্য সাম, যেই আমরা গেটের যে পাস্ট ফর্ম গট ব্যবহার করলাম সেক্ষেত্রে কিন্তু আমরা টু ব্যবহার করছি, টু সলভ দ্য সাম, অর্থাৎ স্যারকে দিয়ে যখন অঙ্কটা করে নিলাম এটা কিন্তু আমরা সিম্পল পাস্টে করলাম। যদি আমরা মনে করতাম যে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করবো, তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে আমরা প্রথমে এটা কী ব্যবহার করবো, হ্যাড ব্যবহার করব। হ্যাডের পরে যা যা বসে আছে প্রত্যেকটা কিন্তু সেটা বসে যাবে। হ্যাড মেড, হ্যাড, আই হ্যাড স্যার, শুনতে কেমন লাগলো, এটা কিন্তু নিয়ম। আই হ্যাড গট স্যার, তখন কিন্তু টু বসবেই, ঠিক আছে, যেহেতু এটা অ্যাক্টিভে তখনও কিন্তু এটা টু বসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্ট হলে কী হবে। এবার আমরা প্যাসিভ সেন্টেন্সের যে ফরমেশনগুলো আছে সেই ফরমেশনগুলো দেখে নেব। প্রথমে আছে গেটের ফরমেশন। দেখো গেটের ফরমেশন আমরা অ্যাক্টিভে রেখেছিলাম, যে সেখানে যে অবজেক্টটা ব্যবহার করা হয়েছে সেই অবজেক্টটা কিন্তু ব্যক্তিবাচক, অর্থাৎ ব্যক্তি যাকে দিয়ে করানো হয় কোনো কাজ, মানে বাধ্য করা হচ্ছে কোনো কাজ করতে, সে কিন্তু উল্লেখ থাকছে। কিন্তু এখানে আমরা যে অবজেক্টটা পাচ্ছি সেই অবজেক্টটা কিন্তু বস্তুবাচক, এখানে কিন্তু ব্যক্তিবাচক যে অবজেক্টটা ব্যবহার অ্যাক্টিভে ছিল সেটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, এবং এটা বস্তুবাচক এবং এটা ডিরেক্ট অবজেক্ট, এবং সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি তারপরে কিন্তু V3 ভাব বসেছে, যেটা অ্যাক্টিভে ছিল V1। গেটে আর একটা বিষয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 প্লাস যে V1 সেটা কিন্তু নেই, অর্থাৎ 2 এর ব্যবহার কিন্তু প্যাসিভে হয় না। প্যাসিভে গেটের যখন ব্যবহার করা হচ্ছে সরাসরি V3 ব্যবহার করছি, এই V3 কিন্তু প্যাসিভ ভয়েসের যে V3 সেটা। একই নিয়ম কিন্তু হ্যাবের ক্ষেত্রে, অর্থাৎ হ্যাবের ক্ষেত্রে যে অবজেক্টটা আমরা ব্যবহার করছি সেই অবজেক্টটা কিন্তু বস্তুবাচক, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট। এখানে যে ব্যক্তি যাকে দিয়ে কাজটা করানো হয়, কোনো কাজ কিছু করানো হয়, সেটা এখানে তাকে উজ্জ্ব করে রাখা হয়, এবং প্রয়োজন সাপেক্ষে আমরা এক্ষেত্রে কিন্তু বাই দিয়েও করতে পারি, বাই দিয়ে তার নামটা পরে দিতে পারি। এবং এখানেও যে ভিতরি ফর্মটা আছে সেটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপেই আছে। তো প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, সে কাজটি করিয়েছে, ওকে, তো সে কাজটি করিয়েছে, এখানে কাজটি করেছে মানে কি, কাউকে দিয়ে কাজটা করিয়ে রেখেছে। তো কাউকে দিয়ে যখন কোনো কাজটা করিয়েছে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে, এবং যে করেছে, যাকে দিয়ে করানো হয়েছে সে কিন্তু এখানে উজ্জ্ব আছে, এবং উজ্জ্ব থাকার জন্য এটা কিন্তু বাক্যটা প্যাসিভ সেন্সে আছে, প্যাসিভ সেন্সে আছে, এবং এটা কিন্তু কিসে হয়েছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, হি হ্যাজ দ্য ওয়ার্ক ডান। দেখো এখানে হি হ্যাজ দ্য ওয়ার্ক ডান, এই বাক্যটা কিন্তু শুদ্ধ নয়। কেন শুদ্ধ নয়, শুধু যদি হ্যাজ বসিয়ে দিই তাহলে কিন্তু সেটা সিম্পলে ফরমেশন হয়ে যাবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভে কিন্তু এই ফরমেশনটা হচ্ছে। এখন পারফেক্টের ফরমেশন কোনটা, পারফেক্টের ফরমেশন হচ্ছে এই যে হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের জন্য যে প্রথমে যে আমরা হ্যাভ বসাতে হয় সেই হ্যাভটা বসছে, এবং যেহেতু থার্ড পারসন তাই এখানে প্রথমে হ্যাভের জায়গায় এখানে হ্যাজ হবে, এবং আমরা হ্যাভ আর গেটে যেটা পজিটিভ ফর্ম যেটা আমরা ইউজ অফ হ্যাভ, সেই হ্যাভটা এখানে হ্যাড রূপে বসছে, সেই হ্যাডটা এখানে বসবে, অর্থাৎ এখানে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা কি হবে না, সঠিক অ্যান্সারটা করতে হবে যে হি হ্যাজ হ্যাড দ্য ওয়ার্ক ডান। ওকে, এটা কিন্তু সঠিক ব্যবহার, হি হ্যাজ হ্যাড দ্য ওয়ার্ক ডান, এটা সঠিক ব্যবহার। এখন অর্থাৎ এই হ্যাডটা হচ্ছে যে পজিটিভের যে হ্যাভ, সে এখানে V3 রূপে হ্যাড হিসেবে বসাচ্ছে, বাকি যে ওয়ার্কের পরে যে ডান এটা কিন্তু V3 ফর্ম। এবার যদি কোনো ব্যক্তির নাম থাকতো তাহলে বাই দিয়ে সেই ব্যক্তির নাম এখানে বসাতাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্যাসিভ সেন্সে কীভাবে করতে হয়।
পরেরগুলো এবার আমরা দেখে নিই। এবার আমরা দেখতে পাচ্ছি তারা অঙ্কটি করিয়ে নিল। তো তারা অঙ্কটি করিয়ে নিল কথাটা যদি আমরা দেখি, তাহলে নিল বলতে আমরা কি বোঝাবো? নিল বলতে কিন্তু আমরা বোঝাবো যে এটা সিম্পল পাস্ট টেন্সকে নির্দেশ করছে। নিল মানে কি? সিম্পল পাস্ট টেন্স। ওকে, তো নিল যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে আমরা এখানে কিসে ব্যবহার করব? সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করব। এবার যদি কেউ মনে করো না আমি এটাকে পাস্ট পারফেক্টে করতে চাই, তাহলে কিন্তু হ্যাড প্লাস ভি3 ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা কখনোই কিন্তু মেকের ব্যবহার করছি না, মেকের ব্যবহার করা যাবে না, কারণ আমি যে এখানে ফরমেশনগুলো দিয়েছি সেটা শুধুমাত্র গেট এবং হ্যাভে। আর একটা বৈশিষ্ট্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে গেটের সাথে কিন্তু টু কিন্তু এখানে বসে নেই, এখানে কিন্তু সরাসরি ভি3 ফর্মটা বসেছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে ভি3 ফর্মটা। এবার আমরা এটা গেট দিয়ে যদি করে নিই তাহলে কীভাবে হবে? দে গট দ্য সাম সলভড। দেখো এখানে যে গটটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের গেটের পাস্ট ফর্ম গট ভি2 হিসেবে কিন্তু বসেছে। অর্থাৎ আমি এখানে সিম্পল পাস্টের ব্যবহার করেছি, তাই এখানে গট ব্যবহার করেছি। তোমরা যদি মনে করো যে এখানে না আমরা পাস্ট পারফেক্ট করবো, তাহলে কিন্তু হ্যাড গট কিন্তু করতে পারো। ওকে, তাহলে কিন্তু কী হবে? এটা হ্যাড গট করতে হবে। পরেরটা কি? তুমি বাড়িটি রং করিয়েছো। তুমি বাড়িটি রং করিয়েছো, এই যে বাক্যটা দেখতে পাচ্ছ যে রং তো নিজে নিজে করে না, রং তো কারোর দ্বারা করা হয়। অর্থাৎ যাকে ব্যবহার করে আমি রংটা করিয়েছি সেই রং মিস্ত্রি, তার নাম কিন্তু উল্লেখ নেই। তাহলে বুঝতে হবে যে বাক্যটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ব্যবহারটা আছে হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড, সেটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তাহলে কী করতে হবে? ইউ হ্যাভ হ্যাড দ্য হাউস পেইন্টেড। ইউ হ্যাভ হ্যাড দ্য হাউস পেইন্টেড, এখানে প্রথম যে হ্যাভটা দেখতে পাচ্ছ সেই হ্যাভটা কিন্তু পারফেক্ট টেন্সের হ্যাভ, এবং পরের যে হ্যাভটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু যে মেক হ্যাভ গেটের যে হ্যাভ তারও কিন্তু ভি3 ফর্ম হ্যাভের, সেটা কিন্তু পরে বসেছে। আমি আমার চুল কাটাবো। তো চুল কাটাবো মানে কি? চুল তো আমি নিজে কাটি না, আমরা সেলুনে যাই, সেলুনে গিয়ে নাপিতকে দিয়ে কাটাই, বারবারকে দিয়ে কাটাই। তো যাকে দিয়ে চুলটা কাটাবো তার নামটা যেহেতু এখানে উল্লেখ নেই, তাহলে এখানে কী আছে? এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে নেই, প্যাসিভে আছে। অর্থাৎ এটা কোন টেন্সের প্যাসিভ করতে হবে? এটা ফিউচার টেন্সের প্যাসিভ করতে হবে, সিম্পল ফিউচার টেন্স। অর্থাৎ কাটিয়ে রাখবো না, শুধু কাটাবো। শুধু কাটাবো বলতে সিম্পল ফিউচার হবে। কাটিয়ে রাখবো কথাটা যদি এরকম থাকে, করে রাখবো, খেয়ে থাকবো, কাটিয়ে রাখবো, বলে রাখবো, এই যে বিষয়গুলো আসে সে তখন কিন্তু ফিউচার পারফেক্ট হবে। অর্থাৎ আই শ্যাল হ্যাভ মাই হেয়ার কাট, এখানে যদি আমরা গেট ব্যবহার করি তাহলে কী হবে? আই শ্যাল গেট মাই হেয়ার কাট। এই কাটটা কিন্তু ভি3 ফর্মে আছে এবং এখানে হ্যাভটা কিন্তু ওই মেক হ্যাভ বা গেটের যে হ্যাভ তার ভি1 ফর্ম, কারণ শ্যালের পরে হ্যাভ বসে। সিম্পল ফিউচার, শ্যালের পরে হ্যাভ ভি1 ফর্মে বসেছে। এবং যদি গেট বসাতাম তাহলে কী করতাম? গেট বসাতাম ভি1 ফর্ম, কিন্তু টু বসাবো না। অর্থাৎ এখানে প্রত্যেকটাই কিন্তু আমরা ভি3 রূপে কিন্তু পরবর্তী যে ভার্বগুলো দেখতে পাচ্ছি ভি3, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল কিন্তু এখানে প্যাসিভ সেন্সে আছে। প্যাসিভ সেন্টেন্সে কিভাবে আমরা গেট এবং হ্যাভ ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা শিখতে পারলাম।